সেপ্টেম্বর ১১, ২০০১ সালে আমেরিকাতে ঘটে যাওয়া এই ঘটনা এবং তার পরবর্তীতে প্রতিহিংসামূলক কিছু কর্মকাণ্ডের সাথে আপনারা সবাই নিশ্চয়ই কম বেশি পরিচিত। হয়তো এটাও জেনে থাকবেন বেশ কিছু বাংলাদেশি আমেরিকানও এ ধরনের প্রতিহিংসামূলক হেইট ক্রাইমের শিকার হয়েছেন। সেই রকমই একটি ঘটনার মুখোমুখি হয়েছিলেন রইসউদ্দিন ভূঁইয়া। আপনারা হয়তো ভাবছেন হেইট ক্রাইমের সাথে আমাদের আজকের অনুষ্ঠানের নামের কি সম্পর্ক? ঠিকই ভাবছেন। আজকের অনুষ্ঠানের মূল বিষয় কিন্তু হেইট ক্রাইম নয়, বরং তার পরবর্তীতে ঘটে যাওয়া হৃদয় আলোড়িত করা কিছু অভাবনীয় ঘটনা নিয়ে আমাদের এই আয়োজন। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুজন মানুষ, যার একজন মার্ক স্ট্রম্যান, জন্ম আমেরিকার টেক্সাস রাজ্যের ডালাস শহর। আপনারা যারা ৮০-র দশকের জনপ্রিয় ধারাবাহিক ডালাস দেখেছেন, তারা নিশ্চয়ই এই শহরের একটি অতি উচ্চবিত্ত পরিবারের জীবনধারার সাথে পরিচিত আছেন। মার্কের জন্ম ও বেড়ে ওঠা ঠিক বিপরীত আর্থসামাজিক প্রেক্ষাপটে, এমন এক পরিবারে যেখানে তাকে জন্ম থেকেই মুখোমুখি হতে হয়েছে অভাব অনটনের, অর্থের অভাব, বাবা মায়ের ভালোবাসার অভাব, নৈতিক শিক্ষার অভাব, এমনকি নিজের মায়ের কাছে মার্কের এই পৃথিবীতে আসাটা ছিল এক অনাকাঙ্ক্ষিত ব্যাপার। সে নিজেও জানে না তার প্রকৃত বাবাকে। ঘটনার অন্য প্রান্তে আছে বাংলাদেশের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা, বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোনের ভালোবাসায় বড় হয়ে ওঠা, ক্যাডেট কলেজ শিক্ষায় শিক্ষিত, বিমান বাহিনীতে প্রশিক্ষিত একজন মানুষ রইস। ঘটনাচক্রে তারা মুখোমুখি হন 9/11 পরবর্তী একটি হেইট ক্রাইমের মধ্য দিয়ে, যেখানে শ্বেতাঙ্গ বর্ণবাদী হোয়াইট সুপ্রিমেসিস্ট মার্কের চোখে মুখে প্রতিহিংসার আগুন, ইন দ্য নেম অফ টুইস্টেড আমেরিকান প্যাট্রিয়টিজম। অন্যদিকে নতুন ইমিগ্রেন্ট রইসের চোখে আমেরিকান ড্রিম। সুধী দর্শক মণ্ডলী, আমি মুনা কথা বলবো রইসের সাথে। জেনে নেব এই ব্যতিক্রমী ঘটনাকে ঘিরে ওনার অভিজ্ঞতার কথা। রইস, আমরা সবাই জানি আপনি অত্যন্ত ব্যস্ত, তারপরেও আমাদের সময় দেওয়ার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকেও আমন্ত্রণ জানানোর জন্য। আপনার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো নিয়ে আজ আমরা কথা বলবো, তা একাধারে আমাদের বেদনায় ভারাক্রান্ত করে, আবার অন্যদিকে আপনি যে মহানুভবতা দেখিয়ে আমেরিকা সহ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন, তা আমাদের গর্বিত করে। আপনার জীবনের এই ঘটে যাওয়া ঘটনাগুলো আজ আমরা তুলে ধরতে চাই বাংলাদেশের মানুষের কাছে। আপনার মুখ থেকে শুনতে চাই সেদিনের অভিজ্ঞতার কথা, যেদিন আপনি এবং মার্ক স্ট্রম্যান প্রথম মুখোমুখি হয়েছিলেন। কি ঘটেছিল সেদিন? ওয়েল, আমি নিউ ইয়র্ক থেকে ডালাসে মুভ করে যাই সেপ্টেম্বর 11-এর ঠিক 3 মাস আগে, এবং ওখানে যেয়ে আমি একটি গ্যাস স্টেশনে কাজ শুরু করি। এবং সেপ্টেম্বর 11-এর ঠিক 4 দিন পরে আমাদের দোকানের খুব কাছেই একজন পাকিস্তানিকে কে বা কারো গুলি করে হত্যা করে। এবং তার 1 মাস আগে আমি নিজে আমার দোকানে গান পয়েন্টে একবার রবড হই। সো সেপ্টেম্বর 11 গান পয়েন্টে রবারি এবং একজন পাকিস্তানি মুসলমানকে কে বা কারা মারলো, সব কিছু মিলে আমি খুব ভয় পাচ্ছিলাম। এবং তার কিছুদিন পরে আমি এক নাগারে কয়েকদিন রাতে স্বপ্নে দেখলাম যে আমাকে কে বা কারা এসে গুলি করছে। আমি তখন আর কাজ করতে চাচ্ছিলাম না। মালিকপক্ষে আমি জানালাম আমার ইচ্ছার কথা। তো মালিকপক্ষ আমাকে বলল, কোনো সমস্যা হবে না, কেউ দোকানে এসে টাকা চাইলে গান পয়েন্টে থেকে টাকা দিয়ে দেবা। আমার অনেক ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি দোকানে কাজ করছিলাম। এবং সেপ্টেম্বরের 21 তারিখের 2 দিন আগেই আমার সাথে আরেকজন কাজ করতে, সে কুইট করলো। এবং সেপ্টেম্বরের 21 তারিখ 2001 শুক্রবার নিত্যদিনের মতো আমি সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে কাজে গেলাম। মুষলধারে বৃষ্টি পড়ছিল এবং ব্যবসা একটু স্লো ছিল, কাস্টমার খুব একটা ছিল না। দুপুর 12:30টার দিকে গ্যাস স্টেশনে জানলা দিয়ে দেখতে পেলাম একজন কাস্টমার আসছে, কিন্তু তার মুখে রুমাল দিয়ে বাঁধা এবং চোখে বড় বড় সানগ্লাস। তো আমি তার অ্যাপিয়ারেন্স দেখে বুঝে ফেললাম যে এটা আরেকটা রবারি হতে যাচ্ছে। তো আমি রাইড ওয়েতে আমি ক্যাশ খুলে টাকাগুলো কাউন্টারে রেখে আমি তার জন্য ওয়েট করছি। সে একটু পরে দোকানে এসে ঢুকে দেখলাম তার হাতে চকচকে একটি দোনলা বন্দুক। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। সেপ্টেম্বর 11-এর পরপরই আবার রবারি হচ্ছে। তো সে দোকানে ঢুকে মাত্র আমি তাকে টাকার দিকে লক্ষ্য করে বললাম যে এখানে সব টাকা রাখা আছে, তুমি নিয়ে যাও, কিন্তু আমাকে গুলি করো না। তো সে টাকার দিকে তাকাচ্ছিল না, সে আমার দিকে তাকিয়েছিল।
আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম এবং আমি ফিল করছিলাম আমার স্পাইন দিয়ে ঠান্ডা একটা বাতাস বয়ে যাচ্ছে, যে সে টাকার দিকে তাকাচ্ছে না কেন। ঠিক পর মুহূর্তে সে আমাকে জিজ্ঞাসা করতো বাড়ি কোথায়, এবং আমি এক্সকিউজ মি ছাড়া আর কিছু বলতে যাওয়ার আগেই সে আমাকে 4 ফিট দূর থেকে গুলি করলো, আমার মুখে এবং মাথার ডান দিকে। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। খুব দ্রুত একটা ফিল করলাম যে লক্ষ লক্ষ মৌমাছি আপনার গালে ফুল ফুটালে যেরকম একটা তীব্র একটা ব্যথা অনুভব করবেন, আমি সেরকম একটা ব্যথা অনুভব করলাম। এবং তারপর একটা খুব জোরে শব্দ শুনলাম। তখন আমি বুঝতে পারছি না যে গুলি কি আমার গায়ে লেগেছে, কি হচ্ছে, কি ঘটতেছে। আমি যখন মাটির দিকে তাকালাম, তাকে দেখলাম যে আমার মুখের ডান পাশ দিয়ে গল গল করে রক্ত পড়ছে, এবং আমি খুব জোরে চিৎকার করলাম মা বলে, এবং আমার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে আমার মাথা থেকে মগজগুলো বেরিয়ে আসবে। আমি প্রচণ্ড ভয় আমার দুহাত দিয়ে মাথাকে চেপে ধরলাম যাতে করে ব্রেনগুলো যেন বের না হয়ে আসে। আস্তে করে বাদিকে তাকালাম, দেখলাম গানম্যান তখন আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবলাম এই মুহূর্তে যদি আমি মাটিতে না পড়ে যাই, দাঁড়িয়ে থাকলে সে আমাকে তো আরেকবার গুলি করবে। আমি মাটিতে ঠাস করে পড়ে গেলাম। তার কিছুক্ষণ পরে লোকটা দোকান থেকে চলে গেল। আমি ভাবছিলাম এই মুহূর্তে আমি কী করবো। আমার মনে ছিল আমি মরে যাবো যে কোনো মুহূর্তে। আমি আমার নিজেকে বললাম যে ফোনটা ধরে দোকান থেকে বের হয়ে যেতে, যাতে করে আমি ইমার্জেন্সিতে ফোন করার আগে যদি আমি জ্ঞান হারিয়ে ফেলি, তাহলে আমি গ্যাস স্টেশনের পার্কিং লটে পড়ে থাকবো, লোকজন আমাকে দেখতে পাবে। আমি ফোনটা নিয়ে দৌড়ে বের হয়ে গেলাম। পাশের দোকান ছিল নাপিতের দোকান। আমি দৌড়ে দোকানে গিয়ে ঢুকলাম, এবং আমার এই রক্তাক্ত অবস্থা দেখে 3 জন দোকান থেকে দৌড়ে বের হয়ে যাচ্ছিল। তো আমি ওদের একজনকে যেয়ে জাপটে ধরলাম, ধরে বললাম প্লিজ তোমরা চলে যাও না, তোমরা ইমার্জেন্সিতে ফোন করো। তো ও যখন ফোন করছিল তখন আমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমার চেহারা, বিভৎস এবং রক্তে পুরো শরীর ভেসে যাচ্ছে। আমি মাথায় চাপ দিয়ে রেখেছি এবং আমি কান্না করছিলাম, এবং আমি আল্লাহকে বলছিলাম যে আমাকে একটা সুযোগ দেওয়ার জন্যে। এবং আমি আমার জীবনে যত সূরা কালাম শিখেছি, আমি সবগুলো সূরা কালাম আমি রিসাইট করছিলাম, আর বলছিলাম যে এই মুহূর্তে আমার কী করা দরকার। আমি দৌড়ে তখন পার্কিং লটে চলে আসলাম। পার্কিং লটের এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াচ্ছিলাম, আর খুঁজছিলাম কখন অ্যাম্বুলেন্স আসবে। অ্যাম্বুলেন্সকে দেখা মাত্রই আমি অ্যাম্বুলেন্স থেকে দৌড়ানো শুরু করলাম। জামা খুলে ফেললাম, জুতা খুলে ফেললাম, দৌড়াচ্ছি অ্যাম্বুলেন্সের দিকে। হাসপাতালে যাওয়ার পথে দেখলাম আমার চোখগুলো বন্ধ হয়ে আসছে, চিন্তা করতে পারছিলাম না কিছু। ঠিক এমনি সময় দেখলাম আমার মায়ের ছবি, আমার বাবার ছবি, ভাই বোন এবং ভালোবাসার মানুষের ছবি আমার বুকের সামনে ভেসে উঠল, এবং তার একটু পরে দেখলাম একটা কবরের ছবি। আমি ধরে নিলাম তখনই যে আমি আজকে কবরে যাচ্ছি বলেই তাদের ছবিগুলো আমার চেহারার সামনে ভেসে উঠছে। হয়তো মানুষ এরকমই ফিল করে মরে যাওয়ার আগে, আমি নিশ্চয়ই মরে যাচ্ছি। আমার মুখ তখন মেশিনের মতো ছুটছিল, সমস্ত সূরা কালামগুলো পড়ছিলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আমি আল্লাহকে বললাম যে আমার কাছে নিয়ে যেও না, আমাকে একটা সুযোগ দাও। আমি ওয়াদা করছি আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দেব মানুষের জন্যে। হাসপাতালে নিয়ে যাওয়ার প্রায় 5 ঘন্টা পরে আমি জ্ঞান হারালাম। আমি স্তম্ভিত। যে কোনো মানুষের জন্য এই ধরনের ঘটনা একটা দুঃস্বপ্নের মতো। তারপর কি হলো? আপনার যখন জ্ঞান ফিরে আসলো, আপনার মনের ভিতরে তখন কি চলছিল? ওয়েল, জ্ঞান যখন ফিরে আসলো, আমি তখন চোখ খুলতে পারছিলাম না, প্রচণ্ড ব্যথায়। এবং আমার প্রথমে যেটা মনে আসছিল যে আমি কোথায় আছি, আমি কি বেঁচে আছি না মরে গিয়েছি। দেখতে পাচ্ছি না কিছুই, শুনতে পাচ্ছি না কিছুই। খুব ভয়ে ভয়ে ধীরে ধীরে আমি চোয়াল নাড়িয়ে বলতে পারলাম, কারণ আমার চোয়াল তখন শক্ত হয়ে গিয়েছিল গুলির আঘাতে, যে আমি কোথায়। এবং খুব ভয় পাচ্ছিলাম তখন যে কী শুনবো, যে আমি মরে গিয়েছি, নাও এঞ্জেলরা আসবে আমাকে কমফোর্ট করার জন্যে। কয়েক সেকেন্ডের মধ্যেই আমাকে একজন বললেন যে গুড মর্নিং মিস্টার ভুইয়ান, ইউর ইন দ্য হসপিটাল। এটা শুনে আমার পুরো শরীর তখন কাঁপতেছিল, এটা ভেবে যে আমি মরে যাইনি, আমি এখনও বেঁচে আছি। এটা যে কী ধরনের একটা অপার্থিব একটা ফিলিংস, যে আমি বেঁচে আছি, আমি মরে যাইনি। একটু আগে আমি ভাবতেছিলাম কী শুনবো, আমি শুনবো আমি মরে গিয়েছি, কিন্তু সেটা না শুনে আমি শুনেছি আমি এখনও বেঁচে আছি। আমার জীবনের সবচেয়ে আনন্দপূর্ণ মুহূর্তের মধ্যে এটি একটি, যে আমি বেঁচে আছি। ডাজেন্ট ম্যাটার আমি কোথায় আছি, হাসপাতালে, জেলখানাতে, রাস্তায়, ডাজেন্ট ম্যাটার, আমি এখনও বেঁচে আছি। এই যে একটা ফিলিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চোখ খুলতে পারছিলাম না, অনেক চেষ্টা করার সত্ত্বেও ধীরে ধীরে চোখটা খুলতে পারলাম। খুলে কিছুক্ষণের মধ্যে ফিল করলাম যে চোখ দিয়ে পানি পড়ছে। ব্যথায় না, এটা আসলে আনন্দের অশ্রু, যে আমি এখনও বেঁচে আছি। এই যে একটা ইন্টারেস্টিং মুহূর্ত, কথা বলতে পারছিলাম না, জো আটকে গিয়েছে,
ডান চোখ খুলতে পারছিলাম না। একটু পরে একজন নার্স এসে আমার হাত ধরলেন, ধরে আমাকে পিঠে চাপড় দিয়ে বললেন যে এভরিথিং উইল বি ওকে। আপনি তো তখন নতুন এসেছেন আমেরিকায়, নতুন জীবন শুরু করেছেন, তারপর এত বড় একটা ঘটনা। এই ঘটনাটাকে ঘিরে আপনাকে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছিল? পুরো ব্যাপারটি আমাকে কঠিন বাস্তবতার মুখে ফেলে দিয়েছিল। ফার্স্ট অফ অল, আমি যে হসপিটালে ছিলাম সেটি ছিল একটি প্রাইভেট এবং এক্সপেন্সিভ হসপিটাল, এবং আমার হেলথ ইন্স্যুরেন্স ছিল না, এবং গ্যাস স্টেশন ওনারদেরও ওয়ার্কার কম্পেনসেশন বলে একটি ইন্স্যুরেন্স প্রোগ্রাম সেটি ওদের ছিল না। তো আমাকে পরের দিন হসপিটাল ডিসচার্জ করে দিয়ে বলল আমার নিজ থেকে পরবর্তী ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট সেট করে আসতে হবে। আমাকে প্রচণ্ড সমস্যা ফেলে দিয়েছিল এটি। গুলি লাগার ফলে যেটা হয়েছিল, আমার মুখে টোটাল 38টিরও বেশি শটগানের পেলেট এসে লেগেছিল, এবং আমার মুখে এখনও 35টার বেশি শটগানের গুলি এখনও লেগে আছে। এক পর্যায়ে আমাকে বাড়ি ছাড়তে হলো, আমি যে বাসায় ছিলাম, এবং তারপরের দিনই আরেকজন পরিচিত সে আমাকে তার বাসায় তুলে নিয়ে গেল, এবং আমাকে বলল আমি যদি মাইন্ড না করি তাহলে আমি তার লিভিং রুমে কাউচে ঘুমাতে পারি। আমি তাই করলাম। আমার তখন দরকার ছিল আর্থিক সাপোর্ট, কিছু মেন্টাল সাপোর্ট, কিছু সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার ছিল। তো আমি রেড ক্রসের সাথে যোগাযোগ করলাম, এবং প্রায় 2 মাস ওদের সাথে কথা বলার পরে যেটা হলো, ওরা আমাকে বলল সবচেয়ে বেশি ওরা আমার জন্য করতে পারবে 1 সপ্তাহের ফুড সাপ্লাই। দ্যাটস অল। আমার আত্মসম্মানে প্রচণ্ড নাড়া লাগলো যে রেড ক্রস থেকে 1 সপ্তাহের ফুড সাপ্লাই, আমি সেটা নেইনি। এক পর্যায়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল, প্রতি সপ্তাহে মেডিকেল বিল আসতে থাকলো, 10,000, 15,000, একসময় মেডিকেল বিল চলে আসলো প্রায় $60,000। গুলি লাগার ফলে যেটা হলো, ডাক্তাররা আমাকে সার্জারি করতে থাকলো একটার পর একটা। আলটিমেটলি আমার চোখটা তারা সেভ করতে পারলো, বাট একটা চোখের দৃষ্টি মানে চলে গেল চিরতরে। তো এরকম আরও নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাকে পার হতে হয়েছে এই অ্যাক্সিডেন্টের পরে থেকে। আর একটি ব্যাপার যেটা ছিল যে আমার মনে একটা ভয় জন্মে গিয়েছিল, যদি একজন আমাকে গুলি করে মেরে ফেলতে পারে তাহলে হয়তো এরকম আরও অনেক লোক আছে বাইরে যে যারা আমাকে পেলে রাস্তায় মেরে ফেলবে। কারণ তখন ব্যাপারটা ছিল 9/11-এর পরবর্তী সময়। আমি তখন এই ভয়ে ঘর থেকে বের হতাম না, সারাদিন ঘরে বসে থাকতাম, এবং আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আমার চেহারাটা তো নষ্ট হয়ে গিয়েছে গুলি লাগার ফলে, এটা যেন ভালো করে দেয়। কিন্তু মনে একটা ভয় ছিল আমি বাইরে গেলেই আমাকে কেউ মেরে ফেলবে। এটা আমাকে প্রচণ্ডভাবে ডিপ্রেস করে ফেলেছিল ওই সময়টাতে। আমি বাইরে বেরোতে প্রচণ্ড ভয় পেতাম তখন। আপনার ফ্যামিলির তো এখানে কেউ ছিল না, এত সমস্যার পরেও আপনি এখানেই থেকে গেলেন কেন? দেশে ফিরে গেলেন না কেন? আসলে মানুষ তো বেঁচে থাকে আশা এবং স্বপ্ন নিয়ে, তাই না? এবং সেই স্বপ্নকে পার্সু করতে গেলে প্রতিবন্ধকতা আসবে, সেটাকে উপেক্ষা করতে হবে। হতাশ হলে চলবে না, এবং হোঁচট খেয়ে পড়ে গেলে পর মুহূর্তে দাঁড়িয়ে যেতে হবে। এই পুরো ব্যাপারটা আমাকে যে সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল, আমার তখন 2টি পথ খোলা ছিল। হয় দেশে ফিরে চলে যাওয়া এবং সারা জীবন আফসোস করা যে একটা স্বপ্ন নিয়ে আমেরিকাতে গিয়েছিলাম, সেই স্বপ্ন কখনো সার্থক হয়নি। আর একটা অপশন ছিল এখানে থেকে যে এরকম কষ্টগুলোকে ফেস করা এবং এর পরবর্তীতে যা আসে সেটাকে মেনে নেয়া। তো আমি চিন্তা করলাম যে আমি এখানে থেকে যাব। প্রত্যেকটা নেগেটিভ কিছুর মধ্যে ভালো কিছু থাকে, পজিটিভ। আমার তখন টার্গেট ছিল এত নেগেটিভের মধ্যেও কী পজিটিভ আছে আমাকে খুঁজে বের করতে হবে। আমি যদি আজকে স্ট্রাগল করি এখানটাতে, হয়তো একদিন আমি সেটা খুঁজে বের করতে পারবো, হয়তো আমি আমার স্বপ্নটা একদিন ফুলফিল করতে পারবো। সেই জন্য আমি এখানে থেকে গিয়েছিলাম, এবং আমি ফাইট করছিলাম যে সমস্ত প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছিল তার বিরুদ্ধে। আপনি যখন স্ট্রাগল করছিলেন, আপনাকে যে গুলি করেছিল তার কি হয়েছিল? আসলে আমাকে গুলি করার ঠিক 2 সপ্তাহ পরেই মার্ক স্ট্রোম্যান বাসুদেব পাটেল নামে একজন ইন্ডিয়ান হিন্দুকে গুলি করে হত্যা করে, এবং তারপর সে ধরা পড়ে। ধরা পড়ার পর সে অকপটের সমস্ত কিছু সে স্বীকার করে যে সে সেপ্টেম্বরের 15 তারিখে একজন পাকিস্তানি ইমিগ্রেন্ট ওয়াকার হাসান তাকে গুলি করে হত্যা করে। সে সেপ্টেম্বর 21 তারিখে আমাকে গুলি করে, এবং অক্টোবরের 4 তারিখে সে ইন্ডিয়ানকে গুলি করে হত্যা করে। এই সব কিছুর জন্য সে দায়ী করছিল সেপ্টেম্বর 11-কে। এবং সে বলছিল যে তার দেশ আক্রান্ত হয়েছে মুসলমানদের দ্বারা। তো অ্যাজ এ পেট্রিয়ট তার দায়িত্ব হচ্ছে ডালাসের রাস্তায়, ডালাসের যেখানে মুসলমানদেরকে পাওয়া যাবে তাদেরকে গুলি করে হত্যা করা তার পেট্রিয়টিক দায়িত্ব। এবং সে আরও বলছিল যে সে যে কাজগুলো করেছে, মোস্ট অফ আমেরিকানস ওয়ান্টেড টু ডু দ্য সেম থিং বাট দে ডিডন্ট হ্যাভ দ্য গাটস। এই জন্য তাকে মেডেল দেওয়া উচিত এবং তাকে সিটির মেয়র বানানো উচিত, এই ধরনের সে দাবিও করলো, এবং সে নিজেকে ট্রু আমেরিকান বলেও সে দাবি করলো একসময়।
এবং সে যদি ধরা না পড়তো তার আরও প্ল্যান ছিল। সে সেই শুক্রবার দিন সে একটা মসজিদে যে জুম্মা নামাজের পরে ওপেন ফায়ার করার কথা ছিল তার, এবং একটি লোকাল মলে যে তার ওপেন ফায়ার করার কথা ছিল, তার প্ল্যানে ছিল। তাকে যখন ধরা হলো তারপর তার বাড়ি থেকে, তার বাড়ি, তার গাড়ি, বাড়ির সোফা সেট, বেডের নিচ থেকে পর্যন্ত অসংখ্য গোলা বারুদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো। এ থেকে বোঝা যাচ্ছে যে যদি সে ধরা না পড়তো তাহলে কি আরও কত লোকের প্রাণহানি ঘটতো। তো আলটিমেটলি যেটা হলো 2002 এপ্রিলে যখন তার ট্রায়াল শুরু হলো, সেই ট্রায়ালের মামলায় রায় হিসেবে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। মার্কের তো মৃত্যুদণ্ডের রায় হয়ে গেল। আপনি কি করে ধীরে ধীরে নিজেকে তুলে নিয়ে আসলেন, প্রতিষ্ঠা করলেন আজকের এই অবস্থানে? আসলে এই ঘটনার পর থেকে আমি বাইরে যেতে প্রচণ্ড ভয় পেতাম, সারাদিন ঘরে বসে কাটিয়ে দিতাম। তো ভাবলাম যে কি করে এই সময়টাকে কাজে লাগানো যায়, যাতে পরবর্তীতে এর প্রেক্ষিতে আমি কিছু করতে পারি যখন ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব। তো আমি তখন অনলাইন থেকে কম্পিউটারের বই কিনলাম, কতগুলো কম্পিউটার প্রোগ্রামিংয়ের বই, ঘরে বসে প্রোগ্রামিং শেখা শুরু করলাম। একদিন জুম্মার নামাজে গেলাম, তো ওখানে যে আমার সিলেট ক্যারেক্টার যে বড় ভাই তানভীর ভাই, ওনার সাথে ওখানে পরিচয় হলো। তো উনি আমার সমস্ত কিছু শুনে আমাকে মসজিদের বোর্ড মেম্বারদের সাথে পরিচয় করে দিলেন। বোর্ড মেম্বারদের মধ্যে একজন ছিলেন আহসান মোহাম্মদ নামের, উনি একজন ইন্ডিয়ান মুসলমান। তো উনি আমার সমস্ত কিছু শুনে আমাকে উনি একটা স্কলারশিপ অফার করলেন ওনার কম্পিউটার স্কুলে, হুইচ ওয়াজ ভেরি অ্যামেজিং। আরেকজন আমার কথা শুনে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে উনি আমার জন্য কী করতে পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে উনি মাত্র ইসলাম ধর্মে এসেছেন অন্য ধর্ম থেকে। তো আমাকে বললেন, আমার একটা গাড়ি আছে, আমি ইউজ করছি না, তুমি যদি চাও তুমি নিয়ে যেতে পারো। আসলে ওই সময় আমার একটা গাড়ি দরকার ছিল। তো আমি ভাবলাম যে আল্লাহ কীভাবে করে মিলিয়ে দিচ্ছে। তো গাড়ি পেয়ে গেলাম, স্কলারশিপ পেয়ে গেলাম, ফ্রি স্কুলে যাওয়া শুরু করলাম। এবং একই সময়ে একজন খ্রিশ্চান ডক্টর যে আমার চোখে অপারেশন করছিল একটার পর একটা, কিন্তু সে জানতো না যে কীভাবে তাকে তার বিলগুলো আমি পে করব। তো সেই ব্যাপারে টেনশন না করে সে আমাকে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। তো ইন দ্য মিন টাইম আমি চিন্তা করলাম যে আমাকে নর্মাল লাইফে আসতে হবে, যে এই ভয়টা আমার মধ্যে ঢুকে গিয়েছে মানুষের প্রতি, যে বাইরে গেলে আমাকে কেউ মেরে ফেলবে, স্পেশালি যারা স্কিন হেড বা যাদেরকে টাটু আঁকা আছে, এরা আমাকে মেরে ফেলবে। এই ভয়টা দূর করার জন্য আমি ভাবলাম আমাকে এমন কোনো জায়গাতে কাজ করতে হবে যেখানে কেউ আমাকে সে গুলি করবে না, এবং আমি নির্ভয়ে কাজ করতে পারবো, এবং এই ভয়টা থেকে আমি বের হয়ে আসতে পারবো। তখন আমি অলিভ গার্ডেন নামে একটা রেস্টুরেন্টে গিয়ে কাজ শুরু করলাম। আমি সেখানে সপ্তাহে শনিবার রোববার ডাবল শিফট কাজ করতাম, সকাল 10টা থেকে রাত্র 10টা-11টা পর্যন্ত। এমনও দিন গিয়েছে যে মাঝে লাঞ্চ ব্রেক নিইনি, $5 সেভ করতে হবে, $5। ওই $5 সেভ করার জন্য আমি লাঞ্চ ব্রেকে যেতাম না, এবং ওই লাঞ্চ ব্রেকে যে সময়টা 1 ঘন্টার, ওই সময় আমি অ্যাটলিস্ট 3টা টেবিল সার্ভ করতে পারতাম। তো অ্যাভারেজ ওখান থেকে মিনিমাম $20 থেকে $25 আসতো, লাঞ্চ ব্রেকের $5। তো সব কিছু মিলিয়ে $25 থেকে $30 সেভ হয়ে যেত। তো এরকম অনেক দিন কাজ করেছি, একটা না, লাঞ্চে যাইনি। তো এই কম্পিউটার ট্রেনিং থেকে শুরু করে সমস্ত অন্যান্য যতগুলো ওয়ে ছিল, যেভাবে আমি নিজেকে গুছাচ্ছিলাম আস্তে আস্তে করে। তো একসময় আমি 3 বছর রেস্টুরেন্টে কাজ করার পরে গিয়ে আমি রেডি হলাম আইটি জবের জন্য ইন্টারভিউ দিতে। এবং ইন দ্য মিন টাইম আমার যে টিচার ছিল স্কুলের, উনি একজন ইন্ডিয়ান মুসলিম, মোহাম্মদ কামাল। তো উনি আমাকে স্পেশালি ট্রেন করেছিলেন আইটিতে ক্যারিয়ার বিল্ড করার জন্য। আমাকে বই দিয়েছিলেন, মাঝে মাঝে আমাকে ফোনে উনি টেক সাপোর্ট দিতেন, এবং যখনই সময় পেতাম ওনার বাসা চলে যেতাম। উনি আমাকে ওনার অফিসের এনভায়রনমেন্ট দেখিয়ে বলতেন এভাবে প্র্যাকটিক্যালি কাজ হয়, স্পেশালি ইন দ্য ডেটাবেস এনভায়রনমেন্টে। তো যখন আমি ফিল করলাম আমি রেডি ফর ইন্টারভিউ, গেলাম ইন্টারভিউতে। 3 থেকে 4টা ইন্টারভিউ দেওয়ার পরেই ভালো একটা আইটি জব পেয়ে গেলাম। এবং আমার টিচার কামাল ভাই, উনি আমাকে বললেন যে উনি প্রথম যখন আমেরিকাতে এসে আইটিতে জব শুরু করলেন, তার চেয়েও অ্যাটলিস্ট 1.5 গুণ স্যালারিতে আমি তখন একটা ভালো কাজ পেয়ে গেলাম। তো উনি আমার জন্য খুবই প্রাউড ফিল করতেন। তখন কাজ শুরু করলাম। ইন দ্য মিন টাইম মেডিকেল বিল হয়েছিল প্রায় $60,000 মতো। টেক্সাস ক্রাইম ভিকটিম কম্পেনসেশন ফান্ড টাকাটা দিয়ে দিল, আমার সমস্ত ডাক্তার মেডিকেলের বিলগুলো পে হয়ে গেল। এবং এই আইটি জবটা পাওয়ার ফলে যেটা হয়েছে, আস্তে আস্তে করে আমি আমার পার্সোনাল ডেট যেটা ছিল সেখান থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসতে পারি। এবং এই সমস্ত লোকজনের সাহায্য, আল্লাহর উপর শেষ বিশ্বাস, এবং স্ট্রাগল করার যে একটা মেন্টালিটি, যে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, এই সব কিছু মিলে অ্যাকচুয়ালি আমাকে ওই অবস্থা থেকে বের হয়ে আসতে সাহায্য করেছিল। এর মাঝে কতটা বছর গিয়েছিল? এর মাঝে চলে গিয়েছে অলমোস্ট 5 থেকে 6 বছর। আমরা জানি আপনার জীবনের এই ঘটনাটি নিয়ে নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট আনন্দ গিরিধার দাস একটি বই লিখেছেন, দ্য ট্রু আমেরিকান।
এই বই থেকে জেনেছি মায়ের সাথে আপনার সম্পর্ক ছিল ভীষণ আত্মিক। মায়ের কোন শিক্ষা আপনাকে ঘুরে দাঁড়ানোর জন্য অনুপ্রেরণা জুগিয়েছে? আসলে মায়ের সাথে আমার সম্পর্ক খুবই গভীর। আমাদের ছেলেবেলায় উনি আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। ইভেন আমার বাবা যখন 3 বার হজে গিয়েছেন, আমার মা আমাদের জন্য যাননি। ছোটোবেলায় মার কাছ থেকে শিখেছিলাম যে মানুষকে মানুষের মতো শ্রদ্ধা করতে, সে যেই হোক না কেন, গরিব ধনী পথের ভিখারি, তাকে শ্রদ্ধা করতে। কখনো রেগে গেলে প্রথম কাজ হবে মুখটাকে বন্ধ করে ফেলা, কিছু না বলে সময় নেয়া। এতে করে যেটা হবে, আমি ক্ষিপ্ত হয়ে কাউকে কিছু বললাম না এবং নিজেকে আপাতস্থ করলাম না। পরবর্তীতে ঠান্ডা মাথায় চিন্তা করে কিছু বললে সেটা হয়তো একটা ভালো কিছু বলা হবে। আর সবচেয়ে বড় শিক্ষা যেটা ছিল যে মানুষকে ক্ষমা করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। এই জিনিসগুলো আমাকে ঘুরে দাঁড়িয়েতে যথেষ্ট সাহায্য করেছে। আপনি হজের কথা বললেন, বইতেও পড়েছি হজ আপনার জীবনে একটি বিশাল ভূমিকা রেখেছে। এই হজ আপনার জীবন এবং চিন্তাধারায় কী পরিবর্তন এনেছিল? আসলে হজের পুরো ব্যাপারটাই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আমার জীবনে, এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি আমার মাকে হজে নিয়ে যেতে পেরেছিলাম। এবং হজে 1 মাস ছিলাম। সেখানে আমি মাকে যেয়ে বলে দিয়েছিলাম যে আমি আপনার সেবায় নিয়ে যেতে 1 মাস, আপনি যা কিছু বলবেন আমি সেটা করার সাধ্যমতো চেষ্টা করব। তো প্রতিদিন যখন তাওয়াফ শেষ হয়ে যেত, আম্মা বলতেন যে একটু যদি কাবাঘরটা ছুঁয়ে দেখতে পারতাম। তো কষ্ট হলো, যখন সুযোগ পেতাম মাকে নিয়ে যেতাম কাবাঘরটি স্পর্শ করার, এবং প্রতিবারই আমার আম্মা কাবাঘরটাকে স্পর্শ করে সেই হাত দিয়ে আমার মুখের ডান পাশে এবং মাথার ডান পাশে যেখানে গুলি লেগেছিল সেই জায়গাগুলোতে ছুঁয়ে দিতেন, এবং দেখতাম মা তখন কাঁদতেছেন। এগুলো আমাকে খুব প্রচণ্ড স্পর্শ করতো, যে যদি উনি আমাকে কিছু বলতেন না, বাট আমার মনে হতো যে হয়তোবা উনি এই চোখের কান্না দিয়েই আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাচ্ছেন যে তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্যে। তারপর একদিন আম্মা বললেন যে উনি হীরা গুহা দেখতে যেতে চান, যদি ওনার হাঁটুতে প্রবলেম আছে, উনি হাঁটতে পারেন না খুব বেশি। তারপর আমরা দুজনে বিসমিল্লাহ বলে শুরু করলাম। প্রায় 1.5 ঘন্টা পরে আমরা সেই 3000 ফুট উঁচুতে গিয়ে উঠলাম এবং হীরা গুহা দেখলাম। তারপর আম্মা একদিন বললেন যে উনি তায়েফে যেতে চান, তো আম্মাকে তায়েফে নিয়ে গেলাম। তায়েফ, যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড অত্যাচারিত হয়েও উনি ওনার অত্যাচারীদেরকে ক্ষমার এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সেখানে আমার নিজের গুলির ঘটনাগুলো মনে হয়ে গেল, যে আমাকে একদিন কেউ এরকম মুখে গুলি করেছিল, এবং আমার যে আমাকে গুলি করেছে সেই মার্কসম্যান, তার কথা আমার মনে হয়ে গেল। এবং আমার একটা প্রতিজ্ঞা ছিল মৃত্যুশয্যায়, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি আমার জীবনটাকে উৎসর্গ করব মানুষের কল্যাণে। মার্কসম্যান একজন আমার মতো একজন মানুষ, সে গত 8 বছর ধরে সে জেলে মৃত্যুর দিন গুনছে। সে আমার জীবনে যে পরিমাণ কষ্ট নিয়ে আসছে, তাকে যদি মেরে ফেলা হয় তার বিনিময়ে আমার কষ্টগুলো আমার জীবন থেকে দূর হয়ে যাবে না, কিন্তু তাকে যদি বাঁচিয়ে রাখা যায়, সে হয়তো তার ভুল বুঝে সে হয়তো জেল থেকেই সোসাইটিতে পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারবে। এরকম একটি আশা ছিল আমার। তো আমি হজ থেকে ফিরে আসলাম একটা তীব্র আশা নিয়ে, যে মার্কসম্যানকে বাঁচিয়ে রাখলে হয়তো পজিটিভ কিছু বের হয়ে আসবে, এরকম একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স থেকে। আমি হজ থেকে ফিরে আসলাম অ্যাজ এ চেঞ্জড পারসন। যখন মার্ককে ক্ষমা করে দিয়ে আপনি তার জীবন রক্ষার আশা নিয়ে ফিরে আসলেন, সেটাকে বাস্তবায়ন করার জন্য কি কি পদক্ষেপ তখন নিয়েছিলেন? আপনাকে কারা সহায়তা করেছিল তখন? একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় সে ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। তো আমি হজ থেকে এসে প্রথমে শুরু করলাম অনলাইনে রিসার্চ, এবং লোকালি যে ধরনের যত হিউম্যান রাইটসের প্রোগ্রাম হচ্ছিল আমি চেষ্টা করেছিলাম সবগুলোতে যে কিছু শেখার জন্যে এবং আমার নেটওয়ার্কটাকে এক্সপ্যান্ড করার জন্যে। এবং এক সময় আমি গিয়ে জানতে পারলাম প্রফেসর হালপ্রিন নামে একজন হিউম্যান রাইটসের প্রফেসর আছেন আমার বাসার পাশেই একটা ইউনিভার্সিটি, সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি। তো আমি তার সাথে যোগাযোগ করলাম। ডক্টর রিক হালপ্রিন হচ্ছে অ্যামনেস্টির চেয়ারপারসন ছিলেন দুবার, এবং উনি গত 35 বছর ধরে ডালাস থেকে শুরু করে সারা আমেরিকাতেই উনি হিউম্যান রাইটসের কাজ করে যাচ্ছেন, খুবই বিখ্যাত একজন লোক ইন্টারন্যাশনালি। তো আমি তাকে যখন আমার ইচ্ছা কথা খুলে পড়লাম, তো উনি আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলেন। একই সময়ে আমি বাকি যে দুটো ভিকটিম ফ্যামিলি আছেন, পাটেল এবং হাসান, আমি তাদের সাথে যে কথা বলি এবং আমার ইচ্ছার কথা খুলে বলি, এবং তারা কিছুদিন সময় নেন। তারপরে আমাকে তারা জানিয়ে দেন যে তারাও মার্কসম্যানকে ক্ষমা করে দিয়েছে, এবং এটা আমার জন্য খুব জরুরি একটা ব্যাপার ছিল, তাদের ক্ষমাটা।
এবং এই সব কিছু মিলিয়ে রিক যখন সামনে এগিয়ে আসলো আমাকে সাহায্য করার জন্য, তার সহায়তায় লোকালি বিভিন্ন ধর্মের লোকজন এগিয়ে আসলো, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, জুইশ, এরকম লোকজন এগিয়ে আসলো। অনেক সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ACLU মতো ন্যাশনাল অর্গানাইজেশন, এরাও এগিয়ে আসলো। মুসলিম লিগাল ফান্ড অফ আমেরিকা, এটা ডালাস বেস একটা মুসলিম অর্গানাইজেশন, রিচার্ডসন মস্ক, বিভিন্ন চার্চ, বিভিন্ন লোক, বিভিন্ন সংস্থা, এরা এগিয়ে আসলে একটা মানুষের জীবন বাঁচানোর জন্য। এবং ইন দ্য মিন টাইম রিপ্রিভ নামের একটি সংস্থা, লন্ডন বেসড, যারা আমাকে সাহায্য করলো আমার এই ক্যাম্পেইনকে ইউরোপে নিয়ে যাওয়ার জন্যে, যেখানে আমি ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে গিয়ে একটা লেকচার দিলাম, সাথে ডক্টর হালপেনকে নিয়ে গিয়েছিলাম, এবং জার্মান পার্লামেন্টে গেলাম, ওখানেও যে সুন্দর করে একটা প্রোগ্রাম করে আসলাম, এবং অনেক সাপোর্ট আদায় করতে পারলাম ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট এবং জার্মান পার্লামেন্ট থেকে। এবং একই সাথে রিপ্রিভ আমাকে একটা মিটিংয়ের ব্যবস্থা করে দিলেন ডেনমার্কে, লানবেক যেই কোম্পানি যেটা আছে, যারা এই লিথাল ইঞ্জেকশনটা ম্যানুফ্যাকচার করে, তাদের সাথে। এবং সেখানে ওদের সাথে 1 ঘন্টা ধরে মিটিং করলাম, করে ওদেরকে কনভিন্স করতে সমর্থ হয়েছিলাম যে ওরা যেন টেক্সাসের গভর্নরকে একটা চিঠি লিখে দেয়, যেন টেক্সাস তাদের এই ইঞ্জেকশনটা যেন ইউজ না করে মার্কে মারার ক্ষেত্রে, যেটা তারা কখনোই করেনি তাদের ইতিহাসে। বাট আমার কথা শুনে তারা রাজি হয়েছিল এবং তারা টেক্সাসের গভর্নরকে একটি চিঠি লিখে দিল এবং তার একটা কপি আমাকে দিল। আমি ফিরে আসলাম ইউরোপ থেকে, এবং তারপরে যেটা হলো, আমরা একটা লিগ্যাল টিম ফর্ম করলাম, এবং সেই লিগ্যাল টিম ফর্ম করে আমি US সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলাম মার্কের প্রাণ ভিক্ষার জন্যে। বিভিন্ন লোকজন, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, পেশার, এরা এগিয়ে এসেছিল, বিভিন্ন সংস্থা, লোকালি, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি, এরাও এগিয়ে এসেছিল শুধুমাত্র এই মার্কের জীবনটা রক্ষার্থে। সুধীমণ্ডলী, আমাদের সৌভাগ্য হয়েছিল প্রফেসর রিক হেলপারনের সাথে কথা বলার। চলুন দেখি উনি আমাদের কি বলেছেন। It's a story that transcends race himself. It's really a human story. It's about forgiveness, compassion, redemption, overcoming the unimaginable, forgiving the unforgivable, to see the best in somebody's possibility, and someone who in this case did the worst thing imaginable to 2 other people and tried to do it to Race, tried to kill him. Before I met Race, I was working with Amnesty International on a plan to try and save Mark Stroman's life, because Amnesty is opposed to the death penalty in all cases. But when Race introduced himself to me as the survivor of that terrible crime spree, the whole dynamic of the effort to save Mark Stroman's life changed to a much bigger and much better story, because here you had a survivor of a hate crime trying to himself spare the life of his attacker. It brought in every aspect of the crime, from different faiths, different cultures, and juxtaposed hate versus forgiveness. আমরা জানি স্কোয়ার ম্যাগাজিন 2011 সালে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, বিশ্ববিখ্যাত বিজনেস ম্যাগনেট এবং ফিলান্থ্রপিস্ট ওয়ারেন বাফেট, অ্যাস্ট্রোনট মার্ক কেলির পাশাপাশি আপনাকেও দি আমেরিকান অফ দি ইয়ার উপাধিতে সম্মানিত করেছে। 9/11-এর পরবর্তী সময়ে একজন মুসলমানের এই ক্ষমার ঘটনাটি আমেরিকার অন্যান্য মিডিয়াগুলো কিভাবে নিয়েছে? আমেরিকার অন্যান্য মিডিয়াও এই ব্যাপারটাকে অত্যন্ত পজিটিভলি নিয়েছিল, এবং ডালাস মর্নিং নিউজ, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে রিডার ডাইজেস্ট পত্রিকা পর্যন্ত এই ব্যাপারে আর্টিকেল ছাপিয়েছে। CNN, NBC, ABC এবং বিবিসির মতো ইন্টারন্যাশনাল যে চ্যানেল যেগুলো আছে, তারাও এই ব্যাপারটাকে অত্যন্ত পজিটিভলি সম্প্রচার করেছে। আপনি যখন মার্ককে রক্ষা করার চেষ্টা করছিলেন, মার্ক তখন মৃত্যুর প্রহর গুনছে আইসোলেশন সেলে। আপনার এই প্রচেষ্টার কথা শুনে মার্কের তখন কি প্রতিক্রিয়া হয়েছিল? আসলে মার্ক পুরো ব্যাপারটি জানতে পেরেছিল তার লয়ার লিডিয়া ব্র্যান্ডের কাছ থেকে, এবং সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন মানুষকে কেউ ক্ষমা করে দিতে পারে। সে পুরো ব্যাপারটি শুনে সে কান্নায় ভেঙে পড়েছিল,
এবং তার কিছুদিন পরে সে আমাকে একটি চিঠি লিখে পাঠালো এবং তাতে সে খুব সুন্দর করে লিখলো যে সে কীভাবে বড় হয়েছে, কীভাবে তার স্টেপ ফাদার তাকে ছোটোবেলা থেকেই মানুষকে ঘৃণা এবং মানুষকে প্রতিহিংসার চোখে দেখার যে সেভাবে তাকে গড়ে তুলেছে। এবং তার কিছুদিন পরে মার্ক আমাকে একটা ভিডিও মেসেজ পাঠালো যারা তার ইন্টারভিউ নিতে গিয়েছিল তাদের মাধ্যমে। এবং সেই মেসেজে মার্ক আমাকে বলেছিল যে রইস, আপনি যা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। আমি যদি বেঁচে নাও থাকি, আপনি আমার অবর্তমানে এই ধরনের মানবিকতা এবং বিশ্ব শান্তির জন্য কাজ করে যাবেন এবং আমার এই মেসেজগুলোকে পাঠিয়ে দিবেন যে আপনার এই কাজের মাধ্যমে আপনি সারা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনি ইন্সপায়ারেশন করছেন। এরকম একটি মেসেজ আমাকে দিয়েছিল। মার্কের মৃত্যুদণ্ড কার্যকর করার দিন ঘনিয়ে আসছে, আন্দোলন চলছে, মার্কের জীবন রক্ষা করার সমস্ত চেষ্টা বিফল হতে চলেছে। মার্কের সাথে এমনকি দেখা করার যে অনুরোধ সেটাও ডিনাইড হলো। টেক্সাস গভর্নরের বিরুদ্ধে মামলা করলেন। এরপর কি হলো? আসলে আমি টেক্সাস গভর্নর রিক পেরির বিরুদ্ধে মামলা করেছিলাম। টেক্সাস একটি রাইটস আছে, ভিকটিমস রাইট বলে, যার প্রেক্ষিতে একজন ভিকটিম তার অ্যাটাকারের সাথে দেখা করতে পারে। তো আমার ক্ষেত্রে যেহেতু এই রাইটসটা প্র্যাকটিস করতে দেওয়া হচ্ছিল না বলে আমি লসটা করেছিলাম। এবং আলটিমেটলি 20 জুলাই 2011 সেই দিনই এই কেসের হিয়ারিংয়ের ফাইনালি দিন ধার্য হলো। আচ্ছা। এবং ভেরি ইন্টারেস্টিংলি সেই দিনই ছিল মার্ক স্ট্রোম্যানের ফাঁসি মৃত্যুদণ্ড কার্যকর করার দিন। সেটা কটার সময়? বিকাল 6টায়। আর আমরা কোর্টে গিয়েছি 20 জুলাই সকাল 11টায় আমরা কোর্টে গিয়েছি এবং বিকাল 2:30টার দিকে কোর্ট থেকে আমাদেরকে ভার্ডিক্ট দেওয়া হলো আমাদেরকে অন্য একটি কোর্টে যেতে হবে। আচ্ছা। এদিকে মার্ক স্ট্রোম্যানকে নিয়ে বসিয়ে রাখা হয়েছে যেখানে তার ফাঁসি, যেখানে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইঞ্জেকশন দিয়ে, তার পাশের রুমে। আর আমি এদিকে এক কোর্ট থেকে আরেক কোর্টে ছুটছি তাকে বাঁচিয়ে রাখার জন্যে। আমার উপর প্রচণ্ড একটা প্রেশার সৃষ্টি হচ্ছিল যে একটা মানুষ, তাকে বসিয়ে রাখা হয়েছে, তাকে আজকে মেরে ফেলা হবে। আর এদিকে আমি ছুটছি তাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি যদি আজকে ফেল করি এই কেসে তাহলে সে মরে যাবে, আর যদি আমি আজকে এই কেসে উইন করি তাহলে সে বেঁচে যাবে। আপনি বুঝতে পারছেন কীরকম একটা অবস্থা। আমি তো জানি যে মানুষ মৃত্যুর আগে মানুষ কীরকম ফিল করে বা মানুষ মরে যাবে, এরকম একটা অনুভূতি তার মধ্যে আসলে মানুষ সে সময় কীভাবে রিয়্যাক্ট করে। আমি আমার নিজেকে মার্ক স্ট্রোম্যানের জায়গায় বসে চিন্তা করতে চাচ্ছিলাম যে তার মনের মধ্যে কী হচ্ছে এই মুহূর্তটাতে। আমি চিন্তা করতে পারছিলাম না, প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তো আলটিমেটলি আমরা 4:55 আরেক কোর্টে গেলাম, যেখানে 5টায় কোর্ট বন্ধ হয়ে যাবে। তো জাজ আমাদের অ্যাপিল শুনলেন, শুনে উনি রাজি হলেন একটা হিয়ারিং অ্যারেঞ্জ করার জন্যে। সময় তো মাত্র 1 ঘন্টা। এক্স্যাক্টলি 1 ঘন্টা বাকি আছে, এদিকে মার্কে মেরে ফেলা হবে আর 5টায় কোর্ট বন্ধ হয়ে যায়। তো আমরা জাজকে রিকোয়েস্ট করলাম যে এই মুহূর্তে যদি একটা টেম্পোরারি ইনজাংশন না জারি করা হয় তাহলে ওরা মার্কে মেরে ফেলবে, তাহলে এই হিয়ারিং করে কোনো লাভ হবে না। তো জাজ তাই করলেন, একটা টেম্পোরারি ইনজাংশন জারি করলেন। মার্কের মৃত্যুদণ্ড কয়েক ঘন্টার জন্য স্থগিত হয়ে গেল, যেটা খুবই আনকমন। তো তারপর যেটা হলো, সন্ধ্যা 7টায় এই কেসের হিয়ারিং শুরু হলো। আমি উইটনেস স্ট্যান্ডে গেলাম, যে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না এই ভেবে যে একদল মানুষ একটা মানুষকে মেরে ফেলার জন্য এত আয়োজন করছে আজকে, আর একই সময়ে আরেক দল মানুষ চেষ্টা করছে একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্যে। এই যে জীবন এবং মৃত্যু যে একটা গেম হচ্ছে এখানটাতে, একজন মানুষ হিসেবে আমি এটাকে প্রসেস করতে পারছিলাম না যে তাকে আজকে মাফ করে দিলে এখানে কোনো সমস্যা হতো না। এটা মানুষের জীবন অত্যন্ত মূল্যবান একটা মানুষের জীবন। আমি উইটনেস স্ট্যান্ডে গেলাম অ্যারাউন্ড 7টার দিকে। জাজ আমাকে কোশ্চেন করলেন যে তাকে কেন বাঁচিয়ে রাখাটা দরকার, কেন এটা ইম্পর্টেন্ট তার সাথে দেখা করাটা। আমি যখন কথাগুলো বলছিলাম জাজকে কনভিন্স করার জন্য যে কেন এটা অত্যন্ত জরুরি, আমি কান্না ভেঙে পড়লাম একসময় এই ভেবে যে একটা মানুষকে আজকে মেরে ফেলা হবে, আর আমি আজকে যদি হেরে যাই তাহলে সে মরবে। একসময় 1 ঘন্টা হিয়ারিং চলার পরে গভর্নমেন্ট সাইডের লয়ার সে একটা ফোন পেল তার সেলফোনে, এবং তখন সে জাজকে বলল যে ক্রিমিনাল কোর্টের সবচেয়ে বড় যে ডিভিশন, হাইস্ট ডিভিশন, ওখান থেকে অর্ডার এসেছে এই হিয়ারিংটাকে বন্ধ করতে হবে। তো জাজ তাই শুনে হিয়ারিংটা বন্ধ করে দিলেন। আমি তখন আমি আমার লয়ারকে জিজ্ঞাসা করলাম এরপরে কি। আমার লয়ার বললেন যে এরপরে কিছু নেই, মার্ককে আজকে মৃত্যুদণ্ড পেতেই হবে। আমি বললাম যে না, এরপরে কিছু থাকতে পারে অবশ্যই। তখন আমার লয়ার আমাকে বললেন যে 8টা বেজে গিয়েছে, সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, আর কোনো ওয়ে নেই এই কেসে এই হিয়ারিংয়ের এগেনস্টে আবার অ্যাপিল করা। আমাদেরকে এটা মানতেই হবে যে মার্কের আজকে মৃত্যু হচ্ছে। আমি এটা মানতে পারছিলাম না। একটু পর্যন্ত সবাই কোর্টরুম থেকে বের হয়ে গেল, তখন জাজ ফিরে আসলো কোর্টরুমে, এসে আমার সাথে হ্যান্ডশেক করলো এবং আমাকে বলল
যে খুব ভালো একটা কেস ছিল, কিন্তু আমি দুঃখিত কিছু করতে পারলাম না। বাট তুমি যে কাজটি করে যাচ্ছ, মানুষ এই পৃথিবী থেকে ঘৃণা, সংঘাত, প্রতিশোধ এগুলো দূর করার চেষ্টা করছো, চালিয়ে যাও, খুবই জরুরি কাজ। আমার পিঠে এসে একটা চাপড় দিল, বলে কিপ কন্টিনিউ। আমার মনটা ভরে গেল, যদিও দুঃখে ভারাক্রান্ত ছিলাম, বাট একজন জাজ উনি ফিরে যখন এই কথাগুলি বললো আমার খুব ভালো লাগছিল তখন। আলটিমেটলি যেটা হলো 8:30 সেই দিন রাত্র মার্ক স্ট্রোম্যানকে লিথেল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হলো। মৃত্যুর আগে কি মার্ক কিছু বলে গিয়েছিল? মুসলমানদের প্রতি ঘৃণার কারণেই সে একদিন সহিংসতার পথ বেছে নিয়েছিল, যার ফলশ্রুতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। মার্কের মৃত্যুর দিন সে সেই মুসলমান কমিউনিটিকে ধন্যবাদ জানিয়েছিল তার প্রাণ রক্ষা করার জন্য যে চেষ্টা তারা করেছিল, এবং মার্ক তার নিজের ভায়োলেন্ট অ্যাক্টের জন্য সে ক্ষমা চেয়েছিল। এবং মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে বলে গিয়েছিল যে এই সারা বিশ্বে আজকে ঘৃণার ছড়াছড়ি, এক মুহূর্তের ঘৃণা সারা জীবনের জন্য কষ্ট বয়ে নিয়ে আসতে পারে, এটাকে অবশ্যই বন্ধ করতে হবে। আপনার প্রচেষ্টা ছিল মার্ককে বাঁচানোর, সেটা সম্ভব হয়নি। আপনার এই প্রচারণার মাধ্যমে আপনি কি অর্জন করেছেন বলে মনে করেন? মার্ককে বাঁচাতে পারেনি, কিন্তু একটি ঘৃণামুক্ত সমাজ সৃষ্টির ক্ষেত্রে সামাজিক এবং ব্যক্তিগত পর্যায়ে যেটুকু সচেতনতা দরকার, আমার মনে হয় এই ঘটনা থেকে তার কিছুটা হলেও সৃষ্টি হয়েছে। গত বছরের শেষের দিকে আমি একটা চিঠি পেলাম, যেখানে কোনো নাম ঠিকানা দেওয়া ছিল না। চিঠিটি খোলার পরে দেখলাম ভিতরে একটি চিরকুট এবং $200। আমি চিরকুটটি খুলে দেখলাম ওখানে লেখা আছে যে যিনি লিখেছেন যে তার পিতা তাকে প্রচণ্ড অ্যাবিউজ করতেন অ্যাজ এ চাইল্ড, এবং তার থেকে তার বাবার প্রতি তার যেটা ঘৃণা জন্মেছিল সে কখনোই সেটা থেকে বের হয়ে আসতে পারেনি, এবং সে চেষ্টা করছিল কীভাবে বের হয়ে আসতে পারবে, বাট সে কখনো সাকসেসফুল হয়নি। কিন্তু আমার স্টোরির উপরে এনবিসি যখন একটা ডকুমেন্টারি করলো 2012-তে, সে সেটা দেখার পরে সে তার বাবাকে ক্ষমা করে দিতে পেরেছিল, এবং সে এতটাই ইন্সপিরেশন পেয়েছিল স্টোরি থেকে যে সে আমার এই কাজকে সমর্থন করে এটা জানিয়ে সেই চিরকুটটা লিখেছিল এবং $200 পাঠিয়েছে আমার এই কাজের সমর্থন হিসাবে। এছাড়াও 2000 মার্ক স্ট্রোম্যানের ঠিক এক্সিকিউশনের পরপরই লিন্ডা নেপোলিটানো নামে একজন খ্রিশ্চান আমেরিকান স্কুল টিচার, উনি আমার সাথে যোগাযোগ করলেন যে উনি এতটাই ইন্সপায়ার্ড হয়েছেন এই স্টোরি থেকে যে উনি এটাকে আরও বড় আকারে ছড়িয়ে দিতে চান ওনার লেখার মাধ্যমে। তো উনি আমাকে অফার করলেন যে উনি একটি নাটক লিখতে চান। উনি আগে নিউ ইয়র্কের অফ ব্রড শোতে উনি কাজ করতেন, ওনার অভিজ্ঞতা আছে নাটক লেখার। তো আমি রাজি হয়ে গেলাম, এবং উনি ঠিকই 6 মাসের মধ্যে একটা নাটক লিখে ফেললেন, এবং সেটা উনি সাবমিট করলেন ওয়েসলেয়ান ইউনিভার্সিটিতে, যেটা 2012-তে একটি ভালো অ্যাওয়ার্ড পেয়েছিল। সুধী, আমাদের সৌভাগ্য হয়েছিল লিন্ডার সাথে কথা বলার। চলুন দেখি এই ঘটনাটি লিন্ডাকে কিভাবে প্রভাবিত করেছিল। I wanted to show how courageous a person could be and how incredibly valuable forgiveness is. I thought that Ray's and what he did was one of the highest things that a human being could aspire toward. That behavior was some of the best that we can be. He was such an incredible model, and I wanted to show that. Some people thought that when Mark Stroman was executed that Race's significance ended, but nothing could be further from the truth. Race now goes around and builds bridges. He talks to people who are Muslim and people who are not Muslim, and he gets them to work together and to begin to understand one another, because the source of fear is a lack of knowledge, a lack of understanding. And so bridges are being built and people are becoming less afraid. And I have seen some of the speeches that Race has given, and I've seen young people flock to him afterwards and say, I heard one person say, "You're the first Muslim I ever met, and I'm so glad to know you." That's the kind of thing that has to happen, and it's very, very powerful. সমালোচকরা বলতে পারেন একজন অপরাধীকে ক্ষমা করার মধ্যে মহত্ব আছে, কিন্তু এতে সমাজের কী লাভ?
আমার প্রচেষ্টাটা ছিল সমাজ থেকে ঘৃণা এবং প্রতিশোধের এই সাইকেলটাকে এন্ড করা। এবছর এপ্রিলের দিকে আমি একটা চিঠি পাই ফেসবুকে রবার্ট স্ট্রোম্যান নামে একজনের কাছ থেকে। তো নামটাও শুনে খুব পরিচিত মনে হচ্ছিল। সে চিঠিতে কেউ আমাকে একজন লিখেছে যে সে মার্ক স্ট্রোম্যানের ছেলে, সে গত 8 বছর আর্ম রবারির দায়ে সে জেলে ছিল এবং সে বের হয়ে আসছে খুব রিসেন্টলি। সে আমাকে তার বাবাকে ক্ষমা করে দেয় এবং তার বাবার জীবন রক্ষা করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিলাম তার জন্য সে আমাকে অনেক ধন্যবাদ জানালো। এবং সে আমাকে এটাও লিখলো যে আমার মতো আরও অনেক লক্ষ লক্ষ লোক এই পৃথিবীতে দরকার একটা সুন্দর পৃথিবী করার জন্যে। তার ঠিক কয়েক মাস পরেই সে আমাকে আবার একটা ফেসবুকে মেসেজ পাঠালো যে সে খুব ভয়ঙ্কর একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়ে আছে, সে আমার সাথে দেখা করতে চায়। তো আমি ওকে দেখতে গেলাম এবং কথাবার্তার এক পর্যায়ে সে আমাকে বলল যে সে যে ধরনের জীবনযাপন সে করছিল, যেখানে ড্রাগস এবং অ্যালকোহলের ছড়াছড়ি ছিল, সে ওখান থেকে বেরিয়ে আসতে চায় এবং এই জীবনে যে কোনো শান্তি বা কোনো রকমের কোনো মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই, সে সেটা সবাইকে জানাতে চায়। এবং তার বাবা যে কাজটি করে যেতে পারেনি আমার সাথে মিলে একটা সুন্দর সোসাইটি করার ক্ষেত্রে কন্ট্রিবিউট করা, সে সেটা করতে চায়। এবং সে আমাকে খুব আগ্রহভরে বলছিল যে আমি যখন সুস্থ হয়ে যাব তুমি কি আমাকে তোমার সাথে নিবে, যে তুমি যেখানে যেখানে যাচ্ছ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তুমি লোকজনদেরকে সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে ইন্সপিরেশন দিচ্ছ, আমি কি তোমার সাথে জয়েন করতে পারি, যাতে করে আমি আমার সেটা বলতে পারি যে আমার দিকের এই লাইফে যে কোনো শান্তি এবং কোনো স্যাটিসফ্যাকশন নেই, এটা আমি লোকজনকে বোঝাতে চাই, তুমি আমাকে নিবে। আমার তখন আমি এত ইমোশনাল হয়ে পড়েছিলাম যে আমি তার বাবাকে একদিন ক্ষমা করে দিয়েছিলাম বলেই সেখানে এই ঘৃণা এবং প্রতিশোধের সাইকেলটা বন্ধ হয়ে গিয়েছিল। হয়তো তার ফলশ্রুতিতেই তার ছেলে সে জেল থেকে বের হয়ে আমার সাথে যোগাযোগ করলো এবং সে আমার সাথে এখন কাজ করতে চায় যে একটি সুন্দর সমাজ গড়ার জন্যে। তো এটা আমাকে প্রচণ্ড একটা ইন্সপিরেশন দিল যে আমি হয়তো কিছুটা হলেও সাকসেসফুল হতে পেরেছি। আদালতেও হওয়ার কথা ছিল বাস্তবে যে মার্কের ছেলে আমাকে ঘৃণা করবে, আমি মার্কের ছেলেকে ঘৃণা করবো, কারণ যেহেতু তার বাবা আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে, আমার মুখে গুলি করেছে। বাট বাস্তবে তো সেটা হয়নি। একটি সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পানিশমেন্ট সিস্টেম দরকার আছে, বাট সেই পানিশমেন্ট সিস্টেমটাকে হতে হবে কনস্ট্রাকটিভ। ইফ ইট ইজ ডিস্ট্রাকটিভ তাহলে সেটার উদ্দেশ্য হচ্ছে কাউকে ধ্বংস করে ফেলা। কিন্তু সমাজে আমাদের উদ্দেশ্য সেটা নয়। মানুষ ভুল করবে কিন্তু মানুষকে সুযোগ দিতে হবে রেকটিফাই করার। ন্যায় বিচারের ক্ষেত্রে আমার মনে হয় একটু দয়ারও দরকার আছে। আদারওয়াইজ ইংরেজিতে বলে যে জাস্টিস ক্যান নট বি সার্ভড ইফ ইট ইজ নট টেম্পার উইথ মার্সি। তো আমার মনে হয় যে আমি তো বলিনি যে মার্ক স্ট্রোম্যানকে রাস্তায় ছেড়ে দিতে। আমার প্রচেষ্টা ছিল মার্ককে বাঁচিয়ে রাখা, যাতে সে জেল থেকে বসে হলেও সে তার ভুলটা বুঝবে এবং সে একটা ঘৃণামুক্ত সোসাইটি বিল্ড করার ক্ষেত্রে সে পজিটিভলি কন্ট্রিবিউট করবে। এটাই ছিল আমার প্রচেষ্টা। এবং আপনি দেখেছেন এখান থেকে যে তার ছেলে কীভাবে রিয়েক্ট করেছে। আমি তার মেয়ের সাথে কথা বলেছি, তার বোনের সাথে কথা বলেছি। আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো রকম কোনো ঘৃণা বা কোনো প্রতিহিংসা প্রতিশোধ এটা নেই। এটাই আজকে আমি চাচ্ছি সারা পৃথিবীকে জানিয়ে দিতে যে কীভাবে আমরা এই ঘৃণা এবং প্রতিশোধের সাইকেলটা আমরা এক জায়গাতে বন্ধ করে আমরা একটা সুন্দর সমাজে বাস করতে পারি। ওয়ার্ল্ড উইদাউট হেট এই নামে আপনার একটি অর্গানাইজেশন আছে। আমাদের দর্শকদের আপনার এই অর্গানাইজেশন সম্পর্কে কিছু বলবেন কি? একটি ঘৃণামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে 2011 সালে আমি ওয়ার্ল্ড উইদাউট হেট নামে একটি সংস্থা গড়ে তুলি। এই সংস্থার মাধ্যমে আমরা আমেরিকা এবং আমেরিকার বাইরে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চার্চ, মস্ক, টেম্পলস এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা যারা এই সংস্থা সম্বন্ধে আরও বেশি জানতে আগ্রহী তারা worldwithouthate.org এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। রইস, আপনার জীবনের ঘটনাগুলি নিয়ে অস্কার উইনিং হলিউড ডিরেক্টর ক্যাথরিন বিগলো মুভি তৈরি করছেন বলে শুনেছি। পয়েন্ট ব্রেক, জিরো ডার্ক 30 মতো অনেক মুভি তিনি তৈরি করেছেন। হার্ট লকারের জন্য 2009-এ উনি অস্কার পেয়েছেন। আপনাকে নিয়ে যে মুভিটা তৈরি হচ্ছে, আমাদের বাংলাদেশের দর্শক সেই মুভিটা কবে দেখতে পারবে বলে আপনি মনে করছেন? আসলে দ্য ট্রু আমেরিকান বইটি বের হওয়ার পরপরই হলিউডে প্রচণ্ড সাড়া পড়ে যায় বইটি নিয়ে, এবং অনেক বিখ্যাত ডিরেক্টররাও এগিয়ে আসেন যারা এই মুভিটি করতে ইন্টারেস্টেড ছিলেন। এবং আমি আর বইয়ের রাইটার আনন্দ, আমরা দুজনে মিলে সবার সাথে কথা বলেছি
এবং আমাদের কাছে মনে হয়েছে যে ক্যাথরিন বিগলো সে সবচেয়ে ভালো করতে পারবে, সুন্দর করে স্টোরিটা ফুটিয়ে তুলতে পারবে। এবং ক্যাথরিন বিগলোর আরেকটা ব্যাপার যেটা ছিল যে সে 2008-এ দ্য হার্ট লকার যে মুভিটা করেছিল, যেটা দেশে অস্কার পেল, ওই মুভিটা ছিল মেনলি অ্যাবাউট ওয়ার অ্যান্ড ভায়োলেন্স, ইরাক যুদ্ধের উপরে। তারপরের মুভিটা সে যেটা করলো সেটা ছিল দ্য জিরো ডার্ক 30, ওটা ছিল বিন লাদেনকে মারার উপরে। দ্যাটস অ্যাবাউট রিভেঞ্জ ইন দ্য নেম অফ জাস্টিস। তো বাকি থাকলো কি ওয়ার্ল্ড পিসের জন্যে কীভাবে হোয়াট বি নেক্সট থিং। তো দ্য আলটিমেট সলিউশন টু ব্রিং পিস অ্যান্ড জাস্টিস ইন দিস ওয়ার্ল্ড ইজ মার্সি অ্যান্ড ফরগিভনেস, যেটা এই স্টোরির মধ্যে খুব প্রকটভাবে আছে। তো ক্যাথরিন এটা শুনে সে খুবই এই ব্যাপারটা খুব পছন্দ করলো এবং তারপরে ক্যাথরিন তার ফুল টিমকে নিয়ে, ক্যাথরিন বিগলো, অ্যানাপূর্ণা পিকচার্সের যে ওনার মেগান অ্যালিসন, তারপর ম্যাথিউ বার্ডম্যান অ্যানাদার প্রডিউসার, স্ক্রিন রাইটার ট্রয় ওয়েলস এবং আনন্দ, এই সবাই মিলে ওরা ডালাসে আমার বাসায় বেড়াতে আসলো। খুব একটা আনন্দের ব্যাপার ছিল যে সবাই এসছে বাসায়, খুব হই হুল্লা হলো, হইচই হলো, খাওয়া দাওয়া হলো এবং আমরা মুভিটা নিয়ে কথাবার্তা বললাম যে কোথায় এটা শুটিংটা হবে, কিভাবে ট্যালেন্ট কাস্টিংটা হচ্ছে, কতদিন সময় লাগবে। তো ওখান থেকে যতটুকু বুঝতে পারলাম যে 2016 সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হয়তো মুভিটা বের হবে। তো ততদিন সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ রইল এবং যখন মুভিটা বের হবে আশা করি সবাই দেখবেন। অবশ্যই। বাংলাদেশের কি কি মিস করেন? বাংলাদেশে কি কি মিস করি? ওয়েল, ছোটোবেলা থেকে একটু প্রকৃতি প্রেমিক ছিলাম, এখনও আছি। শরৎকালে শিউলি গাছের নিচে যে অসংখ্য শিউলি ফুল বিছিয়ে থাকে সেগুলো কুড়াতে যেতাম, সেটা মিস করি। পূর্ণিমার রাতে নৌকা ভাড়া করে নদীতে বা লেকের উপরে ঘুরে বেড়ানো। শীতকালে নানি বাড়িতে যেতাম খেজুরের রস এবং বিভিন্ন রকম পিঠা খেতে, এখনও মিস করি। তারপর 16 ডিসেম্বরের যে উৎসবগুলো হতো বাংলাদেশে, 21 ফেব্রুয়ারির প্রভাত ফেরি এবং পহেলা বৈশাখের যে মেলাগুলো হতো এবং পুরো পহেলা বৈশাখের যে উৎসবটা, এটা দারুণভাবে মিস করি। 2001 থেকে 2014 অনেকগুলো বছর পেরিয়ে এসছেন, এগিয়ে চলেছেন একটি লক্ষ্য নিয়ে। আজ প্রথমবারের মতো মুখোমুখি হয়েছেন বাংলাদেশি টিভি দর্শকদের সাথে। আমাদের দর্শকদের কিছু বলবেন? আমার জীবনের একজন রোল মডেল হচ্ছেন নেলসন ম্যান্ডেলা, যিনি দীর্ঘ 27 বছর জেল খেটেছেন মানুষের অধিকার আদায় করার জন্যে, যেখানে তিনি অমানসিক কষ্ট এবং অত্যাচার সয়েছেন। প্রতি বছর তিনি মাত্র 30 মিনিটের জন্য কারোর সাথে দেখা করতে পারতেন। প্রতি 6 মাসে একবার একটি চিঠি লিখতে এবং রিসিভ করতে পারতেন। তাকে বাধ্য করা হয়েছিল অমানবিক পরিশ্রম করার জন্যে। দীর্ঘ 27 বছর পর উনি যখন জেল থেকে বেরিয়ে আসলেন, তিনি প্রতিশোধের পথ বেছে না নিয়ে তিনি বেছে নিয়েছিলেন ক্ষমার পথ। যারা তাকে কষ্ট দিয়েছিল তিনি তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন নিজেকে, দেশকে এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তার এই মহান কাজের জন্যে নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ককে 1993 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ক্ষমা মানুষকে ছোট কিংবা দুর্বল করে দেয় না। ঘৃণা, প্রতিশোধ মানুষকে সাময়িক তৃপ্তি এনে দিতে পারে, কিন্তু তা কখনোই শান্তি কিংবা কোনো স্থায়ী সমাধান এনে দিতে পারে না। আমি তো আপনাদেরই একজন। আসুন না একটু চেষ্টা করে দেখি, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, যাদেরকে আমরা মনে করি ক্ষমার অযোগ্য, তাদের পেছনের অন্যায় অপরাধকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের অন্তরে যে ক্ষোভ, ঘৃণা কিংবা প্রতিশোধ নেওয়ার যে স্পৃহা পুঞ্জীভূত হয়ে আছে তা ঝেড়ে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আর হ্যাঁ, চেষ্টা করবেন যাকে আপনি ক্ষমা করে দিয়েছেন তাকে জানিয়ে দেওয়ার জন্য যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। রইস একজন বাংলাদেশি। তার জীবনের এই ঘটনাটি এতই অভূতপূর্ব যে নিউ ইয়র্ক টাইমস, হলিউডে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। স্ট্যানফোর্ড, ওয়েস্টলিয়ান, এসএমইউর মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলো মানবাধিকার বিষয়ক আলোচনায় তার মহানুভবতাকে দৃষ্টান্ত হিসাবে দেখানো হচ্ছে। রইসের কথা শোনার জন্য বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ জড়ো হচ্ছে সেখানে। একজন বাংলাদেশি হিসাবে এই ব্যাপারটি নিয়ে আমরা অবশ্যই গর্ব করতে পারি। আমাদের টিভি মিডিয়াতে তার এই কাহিনী তুলে ধরে বাংলাদেশের মানুষকে
সেই গর্বে শরিক করতে চাই। আমরা বিশ্বাস করি আর বেশি দূর নয় যখন আমাদের এই জন্মভূমি বাংলাদেশ রইসের এই দৃষ্টান্তকে সামনে নিয়ে পৃথিবীতে একটি সুন্দর নিবাস হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে, আর সেটাই হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের উপহার। রইস এবং মার্ক দুজনেই কঠিন বাস্তবতার মধ্য দিয়ে উপলব্ধি করেছে এই ঘৃণা ও প্রতিশোধ পরায়ণতার চক্র অবশ্যই ভাঙতে হবে। রইসের সমস্ত চেষ্টা ও স্বপ্ন হচ্ছে এটাকে বাস্তবায়িত করা, যার শুরু ছিল মার্ককে ক্ষমার মধ্য দিয়ে। আমাদের অনুষ্ঠান তখনই সার্থক হবে যখন আমাদের মধ্য থেকে জন্ম হবে আরও রইসের, যারা জীবন চলার পথে ক্ষমার পথ বেছে নেবেন, ঘৃণার পথ নয়, মানবিকতার পথ বেছে নেবেন, প্রতিহিংসার পথ নয়।